এপিসোড 68 এর শুরুতে নামি বলে বাতাস আবারও থেমে গেল। এভাবে তো লিটল গার্ডেনে পৌঁছাতে আরো দেরি হয়ে যাবে। লুফি বলে চলো মাছ ধরি। উৎসব বড়শি হাতে বসে থাকে। সানজি বলে পোকাগুলো আবার কোথায় গেল। লুফি বলে আমি খেয়ে ফেলেছি। সানজি বলে তুমি পোকাগুলো কিভাবে খেতে পারো। লুফি বেঁচে থাকা পোকাটাও মুখে ঢুকিয়ে বলে এগুলো অনেক টেস্টি। উৎসব বলে এখন আমরা কি দিয়ে মাছ ধরবো। লুফি কিছু শুকনো ঘাস দেখিয়ে বলে এগুলো দিয়ে ধরো। সানজি বলে মাছ কি তোমার মতো গাধা যে এগুলো খাবে। লুফি কারুকে দেখিয়ে বলে এটাকে ইউজ করলে কেমন হয়। তারা কারুকে ধরার চেষ্টা করে। জোরো বলে তোমরা কি শান্তিতে ঘুমাতেও দিবে না। নামি আর ভেবি দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকি। ভেবি বলে তাকে দেখে মনে হয় না যে তার উপর 30 মিলিয়ন বেরির বাউন্টি আছে। নামি বলে হ্যাঁ এটা বিশ্বাস করা কঠিন, তবে সে অনেক পাওয়ারফুল লোককে হারিয়েছে। আর লং ডন ক্রিক, ক্যাপ্টেন কুরু। জোরো বলে তুমি আরেকজনের নাম ভুলে গেছো। নামি বলে কি। জোরো বলে এক্স হ্যান্ড মর্গান। ভেবি বলে আমিও তার নাম শুনেছিলাম। লুফি বলে এক্স হ্যান্ড গায়। এখন আমার তার কথা মনে পড়ছে। মনে হয় সে এখনো নেভি বেসেই আছে। নামি বলে সে আবার কি। লুফি বলে তার নাম কবি, সে হচ্ছে আমার বন্ধু। ভাই দেখে কবির সাথে শুধু লুফি আর জোরেই মিলেছিল, তাই বাকিরা তাকে চিনে না। এরপর দেখানো হয় কবিকে। সে এখন নেভি অফিসার হয়ে গেছে। সে সোলদারদের কমান্ড দিতে থাকে। তখনই পানি থেকে উঠে এসে ক্রিমিনাল মর্গান। তাকে দেখে কবি অনেক ভয় পায় এবং বিছানা থেকে হেলমেটের উপর এসে পড়ে। আসলে সে স্বপ্ন দেখছিল। হেলমেটও জোরে চিৎকার দিয়ে উঠে, কারণ কবি এসে তার মেইন পার্টে পড়েছে। বাকি লোকেরা স্যান্ডেল জুতো মারে। এত রাতে চিৎকার চেঁচামেচি করলে তো এগুলো খাওয়াই লাগবে। একটি কাছের পাতে হেলমেট পর মুখ আটকে যায়। এরপর সকালে উঠে তারা কাজে লেগে পড়ে। দুটি সোল্ডার এসে বলে মেঝে পরিষ্কার করা হয়ে গেলে জানালাগুলো পরিষ্কার করে দিও। হেলমেপো বলে আমরা খাবার কখন পাবো। একটি সোল্ডার বলে লাঞ্চের আগে কোনো খাবার পাবে না। হেলমেপো মেঝেতে শুয়ে বলে এভাবে তো আমি ক্ষুধায় মরে যাবো। সোল্ডারটি বলে তোমরা কোনো পার্মানেন্টলি নেভি জয়েন হওনি, জাস্ট চোর বয়ের কাজ করছো, তাই বেশি নাটক করলে তোমাদেরকে বের করে দেওয়া হবে। কবি বলে ঠিক আছে আমরা সব কাজ করে দিব। সোল্ডাররা চলে যায়। কবি বলে আমরা কি লন্ড্রিও করব। হেলমেপো বলে গাধা নাকি তুমি, এত কাজ কেন করবো আমরা। কবি বলে আমরা যে চোর বয়, আমাদের কাজ করতেই হবে। হেলমেপো বলে যদি তোমার এতই কাজ করার শক্ত তাহলে একাই করো। এর পরের সিনে সে ছাদে শুয়ে তার কাটানো দিনগুলোর কথা মনে করতে থাকে। আগে নেভিরা তার জন্য কাজ করতো, আর এখন নেভিদের জন্য কাজ করতে হচ্ছে তাকে। হেলমেপো বলে এসব কিছু স্ট্রে হেড লুপির কারণেই হয়েছে। কবি বলে লুপিকে দোষ দিয়ে কি লাভ। এটা নিয়ে তারা মারামারি শুরু করে দেয়। মারামারি করতে করতে তার নিচে এসে একটি ক্যাননের উপর পড়ে। ফলে ক্যানন থেকে ফায়ার হয় এবং একটি বিল্ডিং পুরোই ভেঙে যায়। এর পরের সিনে তারা রিকাদের রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। রিকা হচ্ছে ওই মেয়ে যে জোরোকে খাবার দিয়েছিল। রিকা বলে তাহলে তোমরাই ওই ধামাকাটি করেছিলে, তোমাদেরকে কি নেভি থেকে বের করে দেওয়া হয়েছে। হেলমেপো বলে বের করে দিলেই ভালো হতো, এখন 50 বছর ফ্রিতে কাজ করতে হবে আমাদেরকে। রিকা তাদেরকে নিউজ পেপার দেখায়, যেখানে লেখা আছে স্ট্রেহেড লুপি লকডাউনে ক্যাপ্টেন স্মোকারের হাত থেকে পালিয়েছে। কবি বলে এর মানে সে নিশ্চয়ই জ্ঞান লাইনে পৌঁছে গেছে। সে তার ড্রিমের দিকে একটি বড় স্টেপ পার করে ফেলেছে। এখন আমাকেও কঠোর পরিশ্রম করতে হবে। এর পরের সিনে দেখা যায় নেভিরে ক্রিমিনাল মর্গানকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। লেফটেন্যান্ট বলে তাকে নিয়ে যাওয়া হবে নেভি হেডকোয়ার্টারে, এবং তাকে নিয়ে যাওয়ার জন্য আসছে ভাইস অ্যাডমিরাল গার্ব। কিছুক্ষণের মধ্যে একটি শিপ আসে, যার সামনের অংশে কুকুরের লোগো লাগানো আছে। কবি বলে তাহলে এটাই হচ্ছে ভাইস অ্যাডমিরাল গার্ব, গার্ব দ্য ফিস্ট, সমুদ্রের হিরো যে পুরো গ্র্যান্ড লাইন ঘুরে বেড়ায়। বাই দ্য ওয়ে ভাইস অ্যাডমিরাল হচ্ছে ক্যাপ্টেনের থেকেও বড় র্যাঙ্ক। এখানে গার্বের পাশে যে লোকটিকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বুগার্ড। গার্ব তাদের শিপে আসে। সোল্ডাররা সবাই স্যালুট মারে, কিন্তু গার্ব এসেই ঘুমিয়ে পড়ে। সেই বলে আমি ডোনাট খাওয়ার জন্য নতুন রেকর্ড বানাচ্ছি, কিন্তু ঘুমের কারণে পারছি না। আমি এখন পর্যন্ত মাত্র 842টাই খেতে পেরেছি। সুযোগ বুঝে মর্গান গার্পের উপর অ্যাটাক করে তার হাতে লাগানো এক্স দিয়ে। এরপর সে হেলমেপুকে হোস্টেজ বানিয়ে একটি বোটের ব্যবস্থা করে পালাতে থাকে। নেভিরে ক্যানন চালানোর জন্য তৈরি হয়, কিন্তু কবি কাঁপতে কাঁপতে ক্যাননের সামনে এসে দাঁড়ায়। কবি বলে ক্যানন চালালে হেলমেপো মারা যাবে। কবি পানিতে ঝাঁপিয়ে পড়ে হেলমেপুকে বাঁচানোর জন্য। নেভিরা বলে আমাদেরকে ক্যানন চালিয়ে দিতে হবে, নাহলে মর্গান পালিয়ে যাবে। তখনই গার্ব ঘুম থেকে উঠে সে এক পাঞ্চেই ক্যাননটি ভেঙে ফেলে। লেফটেন্যান্ট বলে আপনি কি ঠিক আছেন। গার্ব বলে কার কি হয়েছে, আমি ঘুমিয়েছিলাম তাই দেখতে পাইনি। এরপর সে নিজের আঘাত দেখে বলে ও আমি আঘাত পেয়েছি। সোল্ডাররা মনে মনে বলে এই বুড়োর কি মাথার সমস্যা নাকি। এদিকে বোটে মর্গান বলে এখন আমি মুক্ত হয়েছি, একদিন আমি এই পুরো দুনিয়াকে আমার পায়ের নিচে নিয়ে আসবো। হেলমেপো বলে আমি তোমাকে এমনটা করতে দিব না, আমি এখন তোমাকে অ্যারেস্ট করছি। মর্গান তাকে মারতে পারতে বলে নিজের অবস্থা দেখে কথা বলো। তখনই সেখানে কবি এসে আর বলে তোমার হাত উপরে তুলো মর্গান, আমি তোমাকে ক্যাপচার করার জন্য এসেছি। গার্ব বাইনোকুলার দিয়ে তাদেরকে দেখতে থাকে। মর্গান কবি মেপোকে ইচ্ছে মতো মারে। এরপর পানিতে ফেলে দিয়ে বলে তোমরা তো আমার হাতে মরারও যোগ্য নও। মেপো বলে এখন তোমাকে যেতে দিচ্ছি, কিন্তু পরের বার আর পালাতে পারবে না। এরপর তাদেরকে নেভি শিপে তোলা হয়। গার্ব বলে আমার সাথে হেডকোয়ার্টারে চলো। কবি মেপো যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর দেখানো হয় গোয়িং মেরির সিন। উসব দূরবীন দিয়ে দেখে বলে 1 মিলিয়ন লিটল গার্ডেনের বাসিন্দারা বেরিয়ে আসছে ক্যাপ্টেন উসবকে স্বাগতম জানার জন্য। মেয়েরা চিৎকার করেছে আমি সত্যিই অনেক পপুলার। জোরো বলে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি। উসব বলে আমি কিন্তু শুনে ফেলেছি। নামি আর ভেবি বসে ম্যাপ বানাতে থাকে। তখনই সানজি এসে খাবার নিয়ে। উসব বলে এগুলো তো অনেক মজাদার মনে হচ্ছে। সানজি বলে তোমার খাবার ওখানে রাখা আছে। সানজি নোটিস করে লুফি সেখানে নেই। সে বলে আজকে পরিবেশ এত শান্ত কেন, কি ব্যাপার লুফি কোথায়। নামি বলে আমি তাকে পানি তোলার কাজে লাগিয়ে দিয়েছি।
তখনই নিচ থেকে জোরে শব্দ হয়। লুপি একটি ঘর থেকে বেরিয়ে এসে বলে, এটা তো অনেক ভয়ানক জায়গা। আসলে লুপি পানি তোলার মেশিনটি ভেঙে ফেলেছে। লুপি বলে, আমি তাড়াতাড়ি পানি তোলার চেষ্টা করছিলাম, তাই এটি ভেঙে যায়। নামি তার মাথায় মেরে বলে, তোমাকে তো তাড়াতাড়ি কি পানি তুলতে বলেছিল, আমি আর তোমাকে কোনো কাজে পাঠাবো না। সে উৎসবকে বলে, তুমি অন্য মেশিন দিয়ে পানি তুলো। উৎসব বলে, তুমি নিজে তুলতে পারো না। এরপরের সিনে উৎসব নামিকে গালি দিতে দিতে পানি তুলতে থাকে। নামি একটি নিউজ পেপার পড়ছে, সেখানে কি যেন একটা দেখে তার মুখের রং পরিবর্তন হয়ে যায়। ভি বলে, কি হয়েছে? নাই বলে, না কিছু নয়। তখনই পিছন থেকে লুফি বলে, জোরো এখানে দেখো। জোরো বলে, এটা তো কবি। নাই বলে, তুমি কালকে যে কবির কথা বলেছিলে এটা কি সেই? লুফি বলে, পড়ো তো ওখানে কি লেখা আছে। নামে বলে, ভাইস অ্যাডমিরাল গার্পের ওয়ারশিপ নেভি হেডকোয়ার্টারে পৌঁছে গেছে। এই পিকচারটি তখনই নেওয়া হয় যখন তারা রিভার্স মাউন্টেন ক্রস করছিল। লুফি বলে, তাহলে কবিও গ্র্যান্ড লাইনে এসে গেছে। মানুষ যাই বলুক না কেন, সে একদিন নেভিদের মেয়র হয়েই ছাড়বে। জোরো বলে, মেয়র হয়ে সে কি করবে? তার ইচ্ছে আছে নেভি অফিসার হওয়া। লুফি বলে, হ্যাঁ ওটাই। এরপর দেখানো হয় কবি মেপ্পোকে। তারা নেভি সোল্ডারদের ট্রেনিং দেখতে থাকে। মেপ্পো বলে, মনে হয় আমরা অনেক কম বয়সেই চলে এসেছি, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। তখনই সেখানে গার্ব আসে। গার্ব বলে, কোথায় যাচ্ছ তোমরা? সে তাদের মাথায় পাঁচ মেরে বলে, যদি তোমরা পালাতে চাও তাহলে এখনই যাও। কবি বলে, আমরা কখনোই পালাবো না। আমরা যদি মরেও যাই তবুও পালাবো না এখান থেকে। বোগাট দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। গার্ব বলে, তাদের উপর নজর রেখো। এরপর দেখানো হয় নেভি বেসের সিন। সেখানে রিকা কান্নাকাটি করতে থাকে, কারণ কবি মেপ্পো তাকে ছেড়ে চলে গেছে। জানালার বাইরে দুটি চারা গাছ দেখানো হয়। এই দুটি গাছ কবি আর মেপ্পোকে রেফার্স করে, মানে তারা এখনো চারা গাছের মতোই ছোট আছে। একদিন তারাও অনেক বড় ক্যারেক্টারে পরিণত হবে। এদিকে কবি মেপ্পো হেডকোয়ার্টারে ঝাড়ু লাগাতে থাকে। মেপ্পো বলে, তোমার কি মনে হয় আমরা এই কাজ করে নেভি অফিসার হতে পারবো? আমার তো মনে হয় এটা ওই ওল্ডকের শখ, সে এইভাবে ছোট বাচ্চাদের কিডন্যাপ করে এনে কাজে লাগিয়ে দেয়। গার্ব তাদের কথা শুনতে থাকে। এরপরের সিনে কবি মেপ্পো থালা বাসন মাজতে থাকে। তাদের মাথায় আলো গজিয়ে আছে, মানে গার্ব তাদের মাথায় পাঁচ মেরেছে। মেপ্পো বলে, বুড়ো তো সহজেই মানুষকে মারতে পারে, এজন্যই তার নাম গার্ব দ্য ফিস্ট, যাকে সবাই ভয় পায়। কবি বলে, তার পাঁচ আলবিদার থেকেও বেশি পাওয়ারফুল, এতে তো কোনো সন্দেহ নেই। এরপর রাতের সিন দেখানো হয়। মেপ্পো বলে, আমরা এভাবে কখনোই নেভি অফিসার হতে পারবো না। যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমার সাথে আসো। তারা বাইরে এসে ট্রেনিং করতে থাকে। দিনে তারা চোরবাইয়ের কাজ করে এবং রাতে ট্রেনিং করে। গার্ব আর বুগার তাদেরকে দেখতে থাকে। একদিন কিছু নেভি অফিসার কথা বলতে থাকে। তারা লুফির ওয়ান্টেড পোস্টার দেখে বলে, আমাদেরকে খুব তাড়াতাড়ি তাকে ধরে এক্সিকিউট করতে হবে। কবি আর মেপ্পো তাদের কথা শুনতে থাকে। কবি বলে, আমি এরকমটা কখনোই হতে দিব না, কারণ লুফি হচ্ছে আমার ফ্রেন্ড। মেপ্পো তার মুখ চেপে বলে, भाई तेरा दिमाग खराब है क्या? उल्टी सीधी बातें क्यों करता? उल्टा पैदा हुआ था क्या? दिमाग खराब है क्या तेरा? মেপ্পো বলে, নেভি আর পাইলট কখনো ফ্রেন্ড হতে পারে না। যদি এটা কেউ শুনে তাহলে তোমাকে নেভি থেকে বের করে দেওয়া হবে। গার্ব তাদের কথা শুনে ফেলে। গার্ব বলে, তোমরা কি বিষয়ে কথা বলছো? কে তোমাদের ফ্রেন্ড? এরপর গার্ব তাদেরকে একটি জায়গায় নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি স্টোহেড লুপির ফ্রেন্ড? কবি বলে, হেলমেপ্পো তার ফ্রেন্ড কিনা জানি না, কিন্তু সে আমার ফ্রেন্ড। গার্ব বলে, এটা তোমাদের জানা উচিত যে নেভিরা কখনোই পাইলটদের বন্ধু হতে পারে না। তোমাদের ভাগ্য বলে যে শুধু আমি এই বিষয়টা জানতে পেরেছি। তোমরা কি একজন নেভি অফিসার হতে চাও না? কবি মেপ্পো বলে, অবশ্যই। গার্ব বলে, তাহলে লেগে পড়ো, দেখি তোমাদের কেমন শক্তি। কবি মেপ্পো তাদের জামা খুলে ফেলে। এরপর তারা গার্ভের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু তাদের অ্যাটাকে গার্ভের চুলকানিও মিটে না। সে সহজেই তাদেরকে ডাউন করে দেয়। এরপর সে বলে, আমি তো শুধু তোমাদেরকে টেস্ট করেছিলাম, আমি তোমাদের হার্ডওয়ার্ক দেখেছিলাম, কিন্তু তোমরা মেন্টালি কতটা স্ট্রং সেটা দেখার জন্যই তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। এখন থেকে তোমাদেরকে আরো কঠোর ট্রেনিং করতে হবে, যাতে তোমরা তোমাদের গোলে পৌঁছাতে পারো। কবি মেপ্পো তাকে স্যালুট মারে। এরপর থেকে বুগার তাদেরকে ট্রেনিং দিতে থাকে। এরপর দেখানো হয় গোয়িং মেরির সিন। লুফি ঘুমের মধ্যেই বলে, চলো লিটল গার্ডেনে।